আজকের ক্লাস দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে মাধ্যমিক 2022 কে লক্ষ্য রেখে আমরা আজকে একটা ক্লাস নিয়ে আলোচনা করব। যে ক্লাসের বিষয় রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান, এই প্রবন্ধটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, এই আলোচনার শুরুতেই যদি আমরা দেখি, তাহলে এই আলোচনার শুরুতে আমরা দেখব যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে যে কি কি সমস্যা হতে পারে সেটাই রাজশেখর বসু তিনি আমাদেরকে তুলে ধরেছেন। আমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার আমি একটু আগে বলছিলাম, প্রথম সমস্যা যেটা আসবে সেটা হচ্ছে ভাষাগত সমস্যা, ল্যাঙ্গুয়েজ সমস্যা। সেই জন্য প্রাবন্ধিক প্রথমেই বললেন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। দাগ দিয়ে রাখো লাইনটাই প্রথমেই, যে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ লেখা হয় তাদের কটি শ্রেণীতে ভাগ করা যায়? দুটো শ্রেণীতে ভাগ করা যায়। এবার প্রশ্ন, এই দুটো শ্রেণী কি কি? প্রথম, দাগ দাও, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, আর অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। আর দ্বিতীয়, দাগ দাও, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। অর্থাৎ বাংলা ভাষায় যে বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ যাদের জন্য লেখা হয় তাদেরকে মোটামুটি দুটো শ্রেণীতে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, আর নাম্বার টু, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। তাহলে এই অংশটুকু নিয়ে প্রথমেই আমরা দেখলাম প্রাবন্ধিক আমাদের সামনে দুই ধরনের পাঠকের কথা তুলে ধরলেন। তাহলে পয়েন্ট করে নাও, পাঠকের শ্রেণী বিভাগ কেমন ছিল, দুই ধরনের পাঠক, এই দুই ধরনের পাঠকের শ্রেণী বিভাগ বা পাঠকের শ্রেণী বিভাগ, এটুকু পয়েন্ট করে নাও। এবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদে দেখব, দ্বিতীয় প্যারাগ্রাফে দেখব, দ্বিতীয় প্যারাগ্রাফে কি বলছেন সেই অংশটা দেখো। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। এই যে প্রথম শ্রেণীর পাঠক, এদের সাথে কিন্তু বিজ্ঞানের পূর্ব পরিচয় নেই। গুটিকতেক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, যেমন দাগদাও কি কি শিখেছে? টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়। দাগদে রাখো, জল আর কর্পূর উবে যায়। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম, যেটা অ্যালুমিনিয়াম আমরা সহজে বলে থাকি, হালকা। লাউ, কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয়। এইরকম সামান্য জ্ঞানতেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। দেখ দাও, এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত। কোশ্চেন, কোন শ্রেণীর পাঠকের কথা বলা হলো? সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। ছেলেবেলায় দেখ দাও, আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। কোশ্চেন, কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? সেখানে বলা হয়েছিল, দেখ দাও, এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য, খুব ভালো ঠেকে না শুনতে, তার মানেও স্পষ্ট হবে না। আসলে এই প্রসঙ্গে একটা উদাহরণ দিলেন যে, দেখ দাও, যে লোক আজন্ম ইজার পড়েছে, ইজার মানে ব্যাপারটা বোঝো, দড়ি বাঁধা প্যান্ট আর কি, মানে পাতলুং। আগে লোকের আগে সব মানুষ পাতলুং পরতো, তো সেই ইজার পড়েছে, তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত, কারণ ধুতিটা দড়ি দিয়ে বাঁধা নয়, সেই জন্য সে পড়তে পারবে না খুব একটা সহজে। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। প্রবন্ধের দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখলাম দুই শ্রেণীর পাঠকের যে স্বরূপ, তাদের প্রথম শ্রেণীর পাঠকের সুবিধা কি অসুবিধা কি, দ্বিতীয় শ্রেণীর পাঠকের সুবিধা কি অসুবিধা কি, এবং এ প্রসঙ্গে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে পরিভাষা প্রয়োজন, এই পারিভাষিক শব্দ প্রয়োজন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, পরিভাষা কি? না, যে ইংরাজি একটা শব্দ থাকে তার বাংলা অর্থটা হচ্ছে পারিভাষিক শব্দ বা পরিভাষা। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। দুই শ্রেণীর পাঠকের সুবিধা ও পরিভাষার প্রয়োজনীয়তা। দুই শ্রেণীর পাঠকের সুবিধা ও পরিভাষার প্রয়োজনীয়তা। একটা দিকে দুই শ্রেণীর পাঠকের সুবিধা কি ছিল সেটা যেমন জানতে পারলাম, ঠিক তারই সাথে আরো জানতে পারলাম যে পরিভাষার কোনো প্রয়োজন আছে কিনা, পারিভাষিক শব্দের যে প্রয়োজনীয়তা সেটা আমরা জানতে পারলাম। দুই শ্রেণীর পাঠকের সুবিধা, পাঠকের স্বরূপ না সুবিধা ও পরিভাষার প্রয়োজনীয়তা, এই দুটো পাঠ আমরা এখানটায় দেখতে পেলাম। এবার প্রাবন্ধিকের পরের অংশে বলছেন
যে পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক, দেখ দাও পূর্বোক্ত মানে এই যে আগে বলা প্রথম শ্রেণী মানে যারা ইংরাজি জানে না, এই প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক মানে যারা ইংরাজি জানে যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় দাগ দিয়ে রাখো তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা দুই শ্রেণীর পাঠক থেকে সম্ভব। একটা কারা করবে, একটা যারা ইংরাজি জানে না আর যারা ইংরেজি ভাষায় সাময়িক কিছু পত্র বা বিজ্ঞান কিছু পড়েছে। এই দুই শ্রেণীর পাঠকের যে সুবিধা অসুবিধা সেটা আমরা এখানে লক্ষ্য করলাম। এর মধ্যে প্রথম শ্রেণীর পাঠকের থেকে দ্বিতীয় শ্রেণীর পাঠক অর্থাৎ যারা ইংরেজি জানে না তাদের থেকে যারা ইংরেজি জানে তাদের চেষ্টাটা তাদের বেশি করে চেষ্টা করতে হবে বিষয়টা শেখার জন্য। এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট কর। দ্বিতীয় শ্রেণীর পাঠকের পরিশ্রম, দ্বিতীয় শ্রেণীর যে পাঠক আছে তাদেরকে একটু পরিশ্রমটা বেশি করতে হবে, এটা প্রাবন্ধিক আমাদেরকে কিন্তু জানিয়ে দিলেন, এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা প্রবন্ধের পরবর্তী অংশ শুধু তাহলে দুটো বিষয় আমাকে এই যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, এই বিজ্ঞান চর্চায় সবার প্রথম বাধা কারা? পাঠকরা। কারণ দুই শ্রেণীর পাঠক আছে, এক শ্রেণীর পাঠক ইংরেজি জানে না আর এক শ্রেণীর পাঠক ইংরেজি জানে, অল্প বিস্তার জানে। যেমন আমি যদি এখন কাউকে না আমরা জানি O2 মানে অক্সিজেন, এটা তো জানি, তাহলে আমরা এটা ইংরেজি জানি। বাট এই ইংরেজিটা যদি আমি গিয়ে দোকানে বলি একটু 2 টাকার প্রাণবায়ু দাও বা 2 টাকার শ্বাসবায়ু দাও, দোকানদার কিছু বুঝতে পারবে যে প্রাণবায়ু কি? তাহলে সমস্যাটা কোথায় বোঝা গেল? তাহলে এটা বাংলা ভাষায় প্রধান বিজ্ঞান চর্চার প্রধান সমস্যা হচ্ছে মূলত পাঠকের সমস্যা। এবার আমি ধরে নিচ্ছি একটা ম্যাথের ক্যালকুলেশন a² + 2ab + b² = a + b তার হোল স্কোয়ার। এখন আমি বাংলা ভাষায় লিখবো, তাহলে আমি সেই এ ওয়ের ওই লিখবো নাকি? এ তার মাথায় 2 লিখে দেবো, বয়সই বি তার মাথায় 2 লিখে দেবো, এইভাবে হবে? সম্ভব না। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে একটা সমস্যা তৈরি হবেই, এটা অস্বীকার করার জায়গা নেই আমাদের। সেটাই প্রাবন্ধিক আমাদেরকে দেখাচ্ছেন। প্রাবন্ধিক পরে বলছেন দাগ দাও বাংলা ভাষায় বিজ্ঞানতে এখনো নানা রকম বাধা আছে। কি সেই বাধা? না বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই, বাংলায় তো প্রচুর পরিভাষিক শব্দ নেই। অনেক বছর পূর্বে দাগ দাও বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্বৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের ত্রুটি, দাগ দিয়ে রাখো ত্রুটিটা কি ছিল? যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন। তার ফলে সংকলিত যে পরিভাষা হয়েছিল তার সাম্য হয়নি। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, ওয়াটার যদি আমরা সবাই আজকে পরিভাষা তৈরি করতে বসি তাহলে যে যেটা যেভাবে চিন্তা ভাবনা করবে সেভাবে হবে। যেমন ওয়াটার মানে কেউ লিখছে জল, কেউ লিখছে পানি, কেউ লিখছে সলিল। এই যে ব্যাপারটা তৈরি হচ্ছে তাহলে আলাদা আলাদাভাবে তো তৈরি হচ্ছে, ফলস্বরূপ সাম্যতা পাচ্ছিল না। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষা তত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তাহলে আমরা এটা জিনিস দেখলাম পরিভাষা মানে পারিভাষিক যে ব্যর্থতা সেটাও বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটা ভয়ঙ্কর বাধা। এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও। পারিভাষিক ব্যর্থতা পরিভাষা রচনায় যে ব্যর্থতা হওয়ার জন্য বা ব্যর্থ হওয়ার জন্য বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করা সম্ভব নয়, সেটাও প্রাবন্ধিক আমাদেরকে জানিয়ে দিলেন। এছাড়াও আরো কি বললেন, পরিভাষার রচনা হবে কিভাবে সেই বিষয়টা একবার আমরা দেখি। বলছেন পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। ওই যে বললাম ওয়াটার মানে কেউ জল লিখছে, কেউ পানি লিখবে, কেউ সলিল লিখবে, কেউ অপ লিখবে, যে যা পারবে। তাহলে সবাইকে সমবেতভাবে লিখতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে।
যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা চালানো ভালো। দাগ দিয়ে রাখো কি করা উচিত, সেটা কি বলেছেন প্রাবন্ধিক, যে বাংলা শব্দ ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। যেমন ধরো অক্সিজেন, এটা তো ইংরেজি শব্দ, এটা বাংলায় লিখতে বলছে প্রাবন্ধিক। কয়দন্ত শেষই বর্গীজয়কা দন্তন্য অক্সিজেন। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সমিতি ইংরেজি শব্দ বজায় রেখেছেন, তারা বিধান দিয়েছেন। দাগ দাও কোশ্চেন, তারা কারা? বিশ্ববিদ্যালয়ের সমিতি কি বিধান দিয়েছেন, কি আদেশ বা কি বলেছিলেন? বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। যেমন দাগ দাও অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। উদ্ভিদ বা প্রাণী ও প্রাণীর জাতিবাচক ও পরিচয়বাচক অধিকাংশ ইংরাজি বা যেটা সার্বজাতিক মানে ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে। যেমন ধরো ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা ইনসেক্টা এটসেট্রা, এইভাবে নামটাও কিন্তু চালানো যেতে পারে। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, এই অংশটুকু নিয়ে বাংলা বানানের প্রাধান্য। যে পরিভাষার ক্ষেত্রে যতদিন না সঠিক পরিভাষা পাচ্ছি ততদিন বাংলা বানানের যে প্রাধান্য, সেই বাংলা বানানের প্রাধান্যের কথা এখানে মেনলি বলা হচ্ছে, যে বাংলা শব্দের প্রাধান্য এটাই দেওয়া উচিত বা এটাই করা উচিত। এরপরে দেখো যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে আরো কিছু বাধা আছে, যেটা প্রাবন্ধিক রাজশেখর বসু আমাদের সামনে তুলে ধরছেন। তিনি বলছেন, এর পরের অংশে বলছেন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ, বৈজ্ঞানিক ব্যাখ্যা বোঝা কঠিন। যেমন গতকাল যে রেজাল্টের ডিক্লেয়ার হলো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে ঘোষণা হবে, এটা ডিক্লেয়ার হয়েছে। যদি ম্যাথ সম্বন্ধে কারো জ্ঞান না থাকে তাহলে সে ক্যালকুলেশন করতে পারবে না ব্যাপারটা। সেই রকম আর কি, প্রাথমিক পরিচয় থাকা দরকার বিজ্ঞানের সাথে। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে, কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না, এবং জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, আর দাগ দাও তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। অর্থাৎ বৈজ্ঞানিক সাহিত্য রচনার জন্য আমাদের কিন্তু একটা সমস্যা আছে, সেই জন্যও কিন্তু আমরা বাংলা ভাষায় বিজ্ঞান রচনার মধ্যে কিছুটা সমস্যার মধ্যে পড়ি। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, বৈজ্ঞানিক সাহিত্য। বৈজ্ঞানিক সাহিত্য, বৈজ্ঞানিক সাহিত্য রচনাও খুব প্রয়োজন। বৈজ্ঞানিক সাহিত্য রচনা না হলে কিন্তু সম্ভব না। কিন্তু এ প্রসঙ্গে প্রাবন্ধিক আরো কিছু বলছেন আমাদের। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। আক্ষরিক অনুবাদ হয়ে যে সি প্লেস দ্য গিটার ভেরি ওয়েল, ধরো এরকম কোনো কিছু আছে, সি প্লেস দ্য গিটার ভেরি ওয়েল, তাহলে যদি আমি এরকম মানে করি, সি মানে সে, প্লে মানে খেলে, আর গিটার ভেরি ওয়েল সে গিটার নিয়ে ভালো খেলে, আক্ষরিক অনুবাদ এটাই হচ্ছে তো। কিন্তু সেই ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, কুকুর এবং বিড়াল দৌড়াচ্ছে, এরকম মানে হয়ে যেতে পারে। কিন্তু আক্ষরিক অনুবাদে সমস্যা আছে, সেটাই এখানে বললেন। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি মানে যে কনোনেশন, বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। যেমন ধর একটা উদাহরণ দিয়েছেন প্রাবন্ধিক, দাগ দাও এখানটা, যে ইংরেজি সেন্সিটিভ এই যে শব্দ নানা অর্থ চলে। যেমন ধরো সেন্সিটিভ পারসন, সেন্সিটিভ বোন, সেন্সিটিভ প্লান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলা এদের অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত। যেমন ধরো অভিমানী, সেন্সিটিভ পারসন অভিমানী ব্যক্তি, সেন্সিটিভ ওন সেন্সিটিভ মানে ব্যথাপ্রবণ, সেন্সিটিভ প্লান্ট মানে উত্তেজী, সেন্সিটিভ ব্যালেন্স সুবেদী, সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার সুগ্রাহী, এইরকম হওয়াটা উচিত। কিন্তু দাগ দাও সেন্সিটাইজ পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ অতি উৎকট। বলছে সেন্সিটাইজ বলা হচ্ছে সেন্সিটাইজ পেপার, তাহলে সেন্সিটাইজ পেপার বাংলা মানে কি যদি আক্ষরিক অনুবাদ করি স্পর্শকাতর কাগজ। কিন্তু কাগজ কোনোদিনও স্পর্শকাতর হয় না তো, এ তো প্রাণ নেই, কি করে স্পর্শকাতর হবে? তাহলে এইরকম আক্ষরিক অনুবাদ কিন্তু খুব ভয়ঙ্কর, অতি উৎকট, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন। বরং দাগ দাও সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। আবার অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন। দাগ দাও এতে রচনা উৎকট হয়।
কোশ্চেন কিসের জন্য রচনা উৎকট হয়? যেমন ধরো একটা উদাহরণ দিয়েছেন প্রাবন্ধিক, দেখ দাও, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ। ধরো আমি এটা আক্ষরিক অনুবাদ করছি, তাহলে দ্য অ্যাটমিক ইঞ্জিন, অ্যাটমিক মানে পরমাণু, ইঞ্জিন মানে ইঞ্জিন, পরমাণু ইঞ্জিন, হ্যাজ নট ইভেন রিচ পৌঁছায়নি দ্য ব্লু প্রিন্ট স্টেজ। ব্লু মানে নীল, প্রিন্ট মানে ছবি বা চিত্র, নীল চিত্রের পর স্টেজ মানে পর্যায়ে পৌঁছায়নি। যদি আক্ষরিক অনুবাদ করি, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ, যার বাংলা মানে হবে পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। একটু ঘুরিয়ে লিখলে এর অর্থ সরল হয়, দাগ দিয়ে রাখো পুরোটাই। পরমাণু ইঞ্জিনের নকশা, ব্লু প্রিন্ট মানে কি কোনো কিছু তৈরি করার আগে তার একটা নকশা তৈরি করা হয়, দ্যাট মিনস ব্লু প্রিন্ট। কিন্তু যদি কোনো উদ্ভট আজব পাবলিক থাকে, সে ব্লু মানে নীল, প্রিন্ট মানে চিত্র, নীল চিত্র নীল ছবি এরকম ভেবে নিতে পারে। কিন্তু এর উত্তর হওয়া উচিত ছিল নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি। আবার দেখো বলছেন, দাগ দিয়ে দেখো, হোয়েন সালফার বার্নস, যখন গন্ধক পড়ে, ইন এয়ার বাতাসে পড়ে, দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন, নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এটাই মানে ধরার চাক করি, দাগ দিয়ে রাখো, দ্য হোয়েন ফার বার্নস ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন, অর্থাৎ দাগ দিয়ে রাখো যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আরে এরকম মাছি মারা নকল না করে, মাছি মারা নকল একটা গল্প আছে জানো তো, কিরকম না, গোমাস্তা খাতা সারতে গিয়েছিল, সেই খাতাটা এরকম খাতায় আছে, বুঝতে পারেনি, একটা জায়গায় কালিয়ে একটু হিজিবিজি হয়ে গেছিল, সে সেটা হিজিবিজি টানতে না পেরে ওই একটা মাছিকে কালিতে ডুবিয়ে আবার সেখানে বস করে দিয়েছে, তাহলে সেটাও তার হিজিবিজি হয়ে গেল। এরকম মাছি মারা নকল মানে যেমন আছে হুবহু নকল না করে, দাগ দিয়ে রাখো, নাইট্রোজেন কোনো নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, লিখলে বাংলা ভাষা বোঝায় থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিভাষা মানে আক্ষরিক অনুবাদের সমস্যা, আক্ষরিক অনুবাদ করতে গেলে কি কি সমস্যা হতে পারে সেটা আমরা এখানে দুটো প্যারাগ্রাফে দেখলাম। তাহলে এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও, আক্ষরিক অনুবাদের সমস্যা, অর্থাৎ কিরকম ছিল আক্ষরিক অনুবাদের সমস্যা, বা আক্ষরিক অনুবাদ করতে গেলে কি কি সমস্যার মুখোমুখি আমাদের হতে হচ্ছে, সেটা এখানে প্রাবন্ধিক আমাদের জানিয়ে দিলেন। আক্ষরিক অনুবাদের সমস্যা, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। অনেকে বলছেন না, পারিভাষিক শব্দ নয়, বরং বক্তব্যটা প্রকাশ করো, রচনা সহজ হয়। দেখ দাও, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোশ্চেন কোন ধারণা? স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে, দাগ দিয়ে রাখবে কি বলেছেন প্রাবন্ধিক, পুরোটাই বৈজ্ঞানিক তো, বোঝানোর কিছু নেই। অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শীত দ্বারা নেই। কিন্তু দাগ দাও, আলোক তরঙ্গের বদলে যদি আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। পরিভাষার উদ্দেশ্য দাগ দাও, ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে দাগ দিয়ে রাখো পাঠকের অসুবিধা হয়। এটা তো ঘটনা, তুমি আলোক তরঙ্গ না বলে যদি বলো আলো ড্যান্স দিচ্ছে, আলো নাচছে, সেটা তো সম্ভব হবে না, সেটা তো একদম জাতা ভাষা হয়ে যাবে। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ মানে ব্যাখ্যা লেখা হয়, তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থলবিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটা দিলেই চলে। এই হচ্ছে প্রাবন্ধিকের বক্তব্য, যে পারিভাষা বাদ দেওয়া নয়, পরিভাষাটাকে রাখো, তবে প্রয়োজনে পরে বাদ দিতে পারো। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। পরিভাষার প্রয়োজনীয়তা, কেন পরিভাষা প্রয়োজন সেটা প্রাবন্ধিক আজকে আমাদের দেখালেন। পরিভাষার প্রয়োজনীয়তা, কেন ভাষার প্রয়োজন সেটা আমরা এখানে লক্ষ্য করলাম। পরিভাষার প্রয়োজনীয়তা। এবার প্রাবন্ধিক বলছেন, দাগদাও একটু সাহিত্যের কথা বললেন, যে দাগদাও আমাদের আলংকারিকগণ, আমাদের এই আলংকারিক বলতে যারা সোনার কাজ করে সেই অলংকার নয়, এটা কাব্যের অলংকার মানে সাহিত্যিকগণ আর কি। দাগ দাও, শব্দের ত্রিবিধ লক্ষণের কথা বলেছেন, শব্দের তিনটে লক্ষণের কথা বলেছেন। কোশ্চেন কি কি তিনটে লক্ষণ? দাগ দাও, একটা অভিধা, একটা লক্ষণা আর একটা ব্যঞ্জনা। এবার দাগ দাও, প্রথমটি শুধু আভিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশ মানে কি, দেশ এর অর্থ ভারত অথবা স্থান, এটা হচ্ছে অভিধা। কিন্তু যখন আমি বলছি দেশের লজ্জা, দেশের লজ্জা মানে কি, দেশবাসীর লজ্জা, দাগ দিয়ে রাখবে এখানে দেশের লজ্জা মানে এখানে লক্ষণীয় দেশের অর্থাৎ দেশবাসী। আবার অরণ্যের আভিধানিক অর্থ বন, অরণ্য মানে কি, আমি যদি বলি অরণ্য মানে কি বন তো, কিন্তু যখন এটাকে আমরা বলছি অরণ্যে রোদন, দাগ দিয়ে রাখো অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ হচ্ছে নিষ্ফল খেদ। যেমন কেউ দুঃখ পেয়েছে, দুঃখ পেয়ে কেউ বনে গিয়ে কাঁদছে ভ্যাঁ ভ্যাঁ করে, সেই কান্নার কোনো দাম দেবে কেউ? তাহলে নিষ্ফল আক্ষেপ, নিষ্ফল খেদ, সেটা ব্যঞ্জনার্থক অর্থ।
আর রোদন ব্যঞ্জনা অর্থ হলো নিষ্ফল ক্রেদ। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং দাগ দিয়ে রাখবে উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, এগুলো একটা অলঙ্কার আর কি, প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে। কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে দাগ দিয়ে রাখবে ততই ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে? আর উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলংকার বর্জন করাই উচিত। যেমন ধরো দাগ দাও, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, কাব্যেই মানায়। কিন্তু কোনো ভূগোলে গিয়ে যদি লেখা হয় হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, ভূগোল টিচার কেটে 0 করে দেবেন, তাই তো? তো সেই রকম ব্যাপার আর কি। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা দাগ দাও অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও। আলংকারিক শব্দ বর্জন, আলংকারিক শব্দ বর্জন, আলংকারিক শব্দ বর্জন করতে হবে, এটাই মূলত প্রাবন্ধিক আমাদের সামনে তুলে ধরলেন। আলংকারিক শব্দ বর্জন করে তবেই বৈজ্ঞানিক সাহিত্য রচনা করতে হবে। অর্থাৎ একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, একটা জিনিস সবসময় বলতে হবে বা বলে দিতে হবে, যে বিষয়টা, যে আমি যদি ওখানে অলংকার ছন্দ প্রয়োগ করে বিজ্ঞান রচনা করি কেউ দেখবে না, কেউ শুনবে না। a প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারই হবে। কেউ যদি বলে মধুর মতো মিষ্টির মতো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কেটে 0 করে দেওয়া হবে। অর্থাৎ অলংকার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে। এবার এর পরের অংশে আসি, লাস্ট অংশে। বৈজ্ঞানিক বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, দাগ দিয়ে রাখো, আরেকটি দোষ প্রায় নজরে পড়ে। কোশ্চেন, দোষটা কি? না দাগ দাও, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই অল্প বিদ্যা ভয়ঙ্করী প্রবাদটা যে কতটা ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি দাগ দাও, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের পক্ষে বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। তবে দাগ দাও, ওজোন গ্যাস স্বাস্থ্যকর। ওজোন গ্যাস মানে সেখানে লিখছে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সম্পাদকের উচিত দাগ দিয়ে রাখো, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লেখককে দিয়ে যাচাই করে নেওয়া। অর্থাৎ অল্পবিদ্যা ভয়ঙ্করী যদি এইরকম কোনো লেখক থাকেন তিনি ভুল তথ্য দিতে পারেন বৈজ্ঞানিক রচনায়, সম্পাদকের উচিত সেই ধরনের লেখাকে আগে পরীক্ষা এবং যাচাই করে তারপর প্রকাশ করা। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, অল্পবিদ্যার প্রভাব, অল্পবিদ্যার প্রভাব। তাহলে আমরা পড়ছিলাম রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ। এখানে প্রাবন্ধিক আমাদের কি দেখাচ্ছেন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় কি কি সমস্যা আছে সেটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। নাম্বার 1 সমস্যা কি? পাঠকদের সমস্যা। নাম্বার 2 দ্বিতীয় সমস্যা কি? ভাষার সমস্যা। তৃতীয় সমস্যা কি? আক্ষরিক অনুবাদের সমস্যা। চতুর্থ সমস্যা কি? না আলংকারিক শব্দের প্রয়োগ। 5 নম্বর সমস্যা অল্পবিদ্যার প্রভাব। এই সমস্যাগুলি তিনি তুলে ধরেছেন এবং বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে গিয়ে কি কি সমস্যা হতে পারে তা তিনি সুনিপুণ বা উদাহরণ সহ প্রত্যেক বিশ্লেষণ করেছেন বলেই প্রবন্ধের নাম হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান। এই ছিল আমাদের আজকের মেনলি আলোচনার বিষয়। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই শুনে নেব।